ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট্ট দেশ, কিন্তু এই দেশটির মাটিতেই একসময় সংঘটিত হয়েছিল রক্তক্ষয়ী এক যুদ্ধ। 20 শতাব্দীর সবচাইতে ভয়ঙ্কর যুদ্ধ নামে এটা পরিচিত। এমন একটা যুদ্ধ, যে যুদ্ধে কিনা বিশ্বের সবচাইতে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র বা আমেরিকা শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়। আর এই যুদ্ধের বিস্তারিত জানার জন্য আজকে গিয়েছিলাম ভিয়েতনামের সামরিক জাদুঘরে। তো এখানে যাওয়ার আগে বেশ কিছু ভিডিও দেখলাম ভিয়েতনামের যুদ্ধ সম্পর্কে, বা এশিয়াও কিছু ভিডিও দেখলাম। এগুলো দেখার পরে আসলে মনটা খারাপ হয়ে গেল, কারণ এটার ইতিহাস এত বেশি করুণ বা এত বেশি রক্তক্ষয়ী, যেটা কিনা আপনার মনকে খারাপ করতে বাধ্য করবে। তো ঢোকার আগে আমরা টিকিট কাটলাম, যেটা কিনা বাংলাদেশি টাকায় 200 টাকার মতো হবে, এবং টোটাল টাকাটাই কিন্তু আসলে উর্দি ছিল। কারণ এটার ভিতরে এত কিছু আছে, বা যুদ্ধের এত জটিল জটিল জিনিস এখানে ছিল। এটা হচ্ছে জাস্ট গেট, বাহিরের যে জায়গা। বাহিরে কিন্তু ইউএস আর্মিদের ফেলে রেখে যাওয়া বিভিন্ন ধরনের হেলিকপ্টার, কামান, বা যে সমস্ত ট্যাঙ্ক, বুলডোজার, অনেক কিছুই কিন্তু ছিল, এবং যেগুলা প্রত্যেকটাই আসলে দেখার মতো। এবং প্রতিটার কাছে কাছে কিন্তু কোনটা কোন মডেলের সেটা কিন্তু লেখা ছিল। যেমন আমার সামনে এখন যে কামানটা দেখতে পারতেছেন, এই কামানটার মডেল নাম্বার হচ্ছে, যদি আমি একটু দেখে বলি, M48A3 ট্যাঙ্ক। তো এই ধরনের বিশাল বিশাল সাইজের ট্যাঙ্ক, হেলিকপ্টার, এগুলা কিন্তু ইউএস আর্মিরা ব্যবহার করছে। এবং এই যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন, এই হেলিকপ্টারটাও কিন্তু ইউএস আর্মি ব্যবহার করছে, এবং ব্যবহার করে যখন চলে গেছে তখন সেটা কিন্তু তারা ফেলে রেখে গেছে। তো যেটা বলতেছিলাম, আমেরিকার মতো এরকম একটা শক্তিকে ভিয়েতনামের লোকজন কিন্তু পরাজিত করছে। যদিও আমেরিকার কাছে কিন্তু প্রচুর আধুনিক অস্ত্রশস্ত্র বা সরঞ্জাম ছিল, এরকম ট্যাঙ্ক ছিল, বোমা ছিল, বা আরো অনেক কিছু ছিল, যেগুলো কিন্তু আমরা পরবর্তীতে আমরা দেখাবো। আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো যখন আমরা ভিতরে যাব। তো আসি আগের আলোচনায়, যে আসলে ভিয়েতনাম বহুদিন ধরেই কিন্তু ছিল ফরাসির উপনিবেশ। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হোচিমিনের নেতৃত্বে আসলে স্বাধীনতার দাবি ওঠে, কিন্তু ফ্রান্স সহজে ছাড়তে রাজি ছিল না। তখন কিন্তু আসলে শুরু হয় যে ফরাসি আর ভিয়েতনামের যুদ্ধ। 1954 সালে ভিয়েন ভিয়েন ডিয়েন বিয়েন ভূযুদ্ধ এই ফরাসিরা পরাজিত হয়। এর মাধ্যমে ভিয়েতনামের দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের একটি অধ্যায় কিন্তু শেষ হয়। আমরা আসলে ওই আলোচনায় যাব না, মেইনলি আমরা যেই জেনেভা চুক্তি বা বিভাজন, এই আলোচনায় যাব। 1954 সালে জেনেভা চুক্তি অনুযায়ী ভিয়েতনামকে অস্থায়ীভাবে দুই ভাগে ভাগ করা হয়। যার মধ্যে একটা ছিল উত্তর ভিয়েতনাম, যেটা হোচিমিনের নেতৃত্বে কমিউনিস্ট সরকার, আর একটা ছিল দক্ষিণ ভিয়েতনাম বা অকমিউনিস্ট সরকার, যেটা কিনা পশ্চিমা বিশ্বকে সমর্থন করত। এবং এই বিভাজনেই কিন্তু ভবিষ্যতের যে যুদ্ধ আমেরিকার সাথে, সেটার বীজ বপন করে। তো আসি আবার আগের আলোচনায়, যে এই যে ট্যাঙ্কগুলো দেখতেছেন, তো এরকম এগুলা কিন্তু বাহিরে সাজানো ছিল, বাহিরে একটার পর একটা সাজানো ছিল, এবং প্রতিটার সামনে আমরা ছবি তুলতেছিলাম, প্লাস এখানে যারা গেছেন তারাও ছবি তুলতেছিল। এবং গিয়ে দেখলাম যে আসলে প্রচুর পর্যটক কিন্তু এই জায়গায় আসে এই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার জন্য। এই যে দেখেন, এখানে একটা বুটও আছে, যে বুট দিয়ে আসলে ওরা বিভিন্ন সময় আমেরিকান আর্মিরা ঘুরছে, এবং যে সমস্ত মর্টার বা শেলগুলা ইউজ করছে সেগুলাকেও কিন্তু বাহিরে রাখছে। এবং এই বাম পাশটাতে আছে হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট যুদ্ধ বিমান, যেগুলা আসলে দেখেন আজকের থেকে প্রায় 50-60 বছর আগে আমেরিকা কিন্তু এই ধরনের সাইজের যুদ্ধ বিমান দিয়ে এই ভিয়েতনামের উপরে কিন্তু আক্রমণ করছে। এবং ভিয়েতনামের এই যুদ্ধে অনেক অনেক প্রাণহানি হয়েছে, এবং আরো কত বড় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আমরা ভিতরে যখন ঢুকবো, বা ভিতরে যে সমস্ত ছবিগুলো আছে সেগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আমরা ঢোকার পরে দেখলাম যে মানুষ খুব মনোযোগ দিয়ে সেই সমস্ত ইতিহাসগুলো পড়তেছে, কারণ প্রতিটা ছবির নিচেই সেই ইতিহাসগুলো লেখা ছিল। আসলে আমাদের যেহেতু একটু সময় কম, তাই সম্পূর্ণ ইতিহাস আসলে এত কিছু পড়ার সুযোগও নাই। তাই আসলে ছবি তুলে নিয়ে আসছি, বা ইতিহাসটা আসলে ভিডিও দেখেও বেশ কিছু জানার চেষ্টা করছি। কিন্তু আসলে ছবিগুলো যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনার মনের মধ্যে একটা দাগ কাটবে। তো যুক্তরাষ্ট্র এই যুদ্ধের সাথে কিভাবে জড়াইলো? যুক্তরাষ্ট্র তখন ডোমিনো থিওরিতে বিশ্বাস করত। তারা মনে করত এক দেশ কমিউনিস্ট হলে আশেপাশের দেশগুলোর মধ্যেও সেটার প্রভাব ছড়ায় পড়বে। তো যার কারণে তারা কিন্তু চাচ্ছিল না যে ভিয়েতনামকে, তাই তারা দক্ষিণ ভিয়েতনামকে সাহায্য করতে শুরু করে, এবং শুরুতে সামরিক পরামর্শক পাঠায়, পরে সরাসরি সেনা পাঠায়। মানে তারা এখানে কমিউনিস্ট বিল্ড আপ হোক সেটা চায় নাই। তো দেখেন এই পুরো ছবিগুলোর মধ্যে এক জায়গায় বাংলায় লেখা ছিল, বিজয়ী ভিয়েতনাম লাল সালাম, হোচিমিন লাল সালাম। কিন্তু এটা ভারতের কমিউনিস্ট পার্টি থেকে দিয়ে গেছে। তো ভয়ঙ্কর যে যুদ্ধের সূচনা সেটা নিয়ে এখন আলোচনা করব। 1964 সালে গালফ অফ টংকিন ঘটনার পর যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। মানে এরপর শুরু হয় যুক্তরাষ্ট্র আর ভিয়েতনামের আসল যুদ্ধ। এটা 1968 সালের মধ্যে প্রায় আমেরিকা কিন্তু 5 লাখ সেনা, মার্কিন সেনা কিন্তু ওই জায়গায় পাঠায়। কিন্তু আমেরিকার জন্য আসলে সেই যুদ্ধটা কিন্তু সহজ ছিল না, কারণ ভিয়েতনামের ছিল গেরিলা যুদ্ধ। উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট গেরিলা বাহিনী ছিল ভিয়েত কং নামে পরিচিত। আর তারা কিন্তু বনে জঙ্গলে লুকায় থেকে আসলে গেরিলা আক্রমণ চালাইতো, এবং তাদের কৌশল ছিল বুদ্ধিদীপ্ত, নিষ্ঠুর এবং ভয়ানক কার্যকর। যুক্তরাষ্ট্রের আধুনিক অস্ত্র ব্যবহার করেও কিন্তু তারা সফল হইতে পারে নাই।
তারা এজেন্ট অরেঞ্জ, ন্যাপলাম বোম এরকম নামে বিশাল ভয়াবহ রাসায়নিক দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রে ভিয়েতনামের যে সমস্ত বন ছিল সেগুলো উজাড় করে দেয়। বাট তারপরেও কিন্তু তারা আসলে সফল হয় নাই। প্রথম দিকে তারা পারে নাই, কারণ ভিয়েতনাম ছিল সবুজ বনে আসলে আবৃত। তো যার কারণে ভিয়েতনামের যে ভিয়েতকং যে গোষ্ঠী, তারা কিন্তু এরকম লুকায় লুকায় গেরিলা আক্রমণ যখন করতো, তখন কিন্তু আমেরিকান সৈন্যরা কিন্তু হিতাহিত জ্ঞান সম্পন্ন হয়ে পড়ে, এবং তারা সেই বনকে উজাড় করার জন্য তখন এরকম রাসায়নিক টনকে টন রাসায়নিক কিন্তু তারা ফেলতে থাকে। ভিয়েতনামের যে সবুজ বনাঞ্চল সেটাকে কিন্তু ধ্বংস করে দেয়। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে গাইড ছিল, তারা আসলে বর্ণনা করতেছিল, যারা টুরিস্ট তাদের জন্য ইংলিশে এগুলা ব্যাখ্যা করতেছিল। আসলে আমরা খুব বেশি এখান থেকে শুনি নাই, বাট যেটা বললাম যে ওরা সম্পূর্ণ বনকে উজাড় করে দেয়। আর এই যে দেখেন যে কি ধরনের আধুনিক অস্ত্র-শস্ত্র ইউজ করে। এই ধরনের অস্ত্রগুলোর মধ্যে কিছু ছিল নিজের ভিয়েতনামীদের কাছেও কিছু অস্ত্র ছিল এই ধরনের। আবার আমেরিকানদের কাছে কিন্তু আরো আধুনিক অস্ত্র ছিল, এবং এখানে যে অস্ত্রগুলো দেখতে পারতেছেন তার প্রত্যেকটাই কিন্তু আসলে ব্যবহার করা হইছে। কারণ সাথে এগুলো যে ব্যবহার করা হইছে সেটার ছবিও কিন্তু তারা পাশে দিয়ে দিছে। যে যারা ব্যবহার করছে তাদের ছবি পাশে ছিল, যে কারা এই অস্ত্রগুলা ব্যবহার করছে। তো যেটা বলতেছিলাম যে ওই আমেরিকানরা যখন ওই যে পাঠাইলো এরকম রাসায়নিক যখন মারলো, রাসায়নিক মারার ফলে যে সবুজ যে বনাঞ্চল, সেই সমস্ত সবুজ বনাঞ্চল কিন্তু ধ্বংস হয়ে গেল। এবং এই রাসায়নিকের প্রভাব কিন্তু যুদ্ধের পরেও অনেক বছর পর্যন্ত ছিল, এবং এই রাসায়নিকের প্রভাবে ওই দেশে কিন্তু বিকলাঙ্গ সন্তান বা বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করা শুরু করে। এবং এটার ছবি কিন্তু আমি আরেকটু পরে দেখাবো যে আসলে এই বিকলাঙ্গ যে বিষয়টা সেটা কতটুকু ভয়াবহ ছিল, এবং ওদের জীবনের উপরে বা সাধারণ জীবনযাত্রার উপর আসলে কতটুকু প্রভাব পড়ে। এবং এই যুদ্ধ একটা লম্বা সময় ধরে কিন্তু চলতে থাকে, এবং লম্বা সময় ধরে চলার কারণে আমেরিকান যে আর্মি ছিল তারা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, এবং ওই আমেরিকান আর্মিদের যে মনের যে মনোবল সেটাও কিন্তু কমতে থাকে। এবং আমেরিকান আর্মিদের নিজেদের মধ্যেও কিন্তু ইন্টারনাল কোন্দল চলতে থাকে। ইন্টারনাল কোন্দলটা ছিল এরকম যে আসলে ওদের যারা গভর্নমেন্ট আর্মি বা জুনিয়র অফিসার তাদের মধ্যে একটা ঝামেলা কিন্তু শুরু হয়। এবং আমেরিকাতেও কিন্তু যুদ্ধবিরোধী যে আন্দোলন সেটা কিন্তু আসলে তীব্র আকার ধারণ করে। মার্কিন জনগণের মধ্যে যুদ্ধবিরোধী আন্দোলন বিশ্ববিদ্যালয়ে, রাস্তাঘাটে এবং মিডিয়াতে সবখানেই কিন্তু যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ ওঠা শুরু করে। এবং যার কারণে আমেরিকান অর্থনীতিও কিন্তু দুর্বল হতে থাকে, এবং মানুষ প্রশ্ন তুলতে থাকে যে কেন এত মৃত্যু, কেন এত খরচ। এবং যেটা শুনলাম যে আমেরিকার রাস্তায় ইউনিভার্সিটির লোকজন কিন্তু আন্দোলন করতে থাকে, এবং একজন নিজের গায়ের মধ্যে আগুনও ধরায় দেয়। তো যেটা আগে বলছিলাম যে রাসায়নিকের প্রভাবে এই যে ছবিগুলো দেখতেছেন, যে দেখেন কত ভয়ানক ভয়ানক বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে। এরকম অসংখ্য মানুষের ছবি কিন্তু এই জায়গায় লাগানো ছিল, যে ছবিগুলো দেখলে আসলে আপনার একদম আত্মা কেঁপে উঠবে। যে আসলে যে একটা রাসায়নিকের প্রভাবে কত ধরনের বড় ক্ষতি হইতে পারে, যে একটা মানব জীবনে কত ক্ষতির কারণ হইতে পারে। যেরকম জাপানের যেরকম রাসায়নিক পারমাণবিক বোম ফেলার ফলে যেরকম ক্ষতি হয়েছিল, এখানেও কিন্তু মোটামুটি ওই রকমই। তো শান্তি চুক্তি এবং পতনের যে শুরু, 1973 সালে যুক্তরাষ্ট্র আসলে প্যারিস চুক্তিতে স্বাক্ষর করে এবং সেনা প্রত্যাহার করা শুরু করে। কারণ আমেরিকানরা আসলে বুঝে ফেলে যে আসলে এই জায়গায় থেকে তারা আসলে জিততে পারবে না। কিন্তু তারপরেও যুদ্ধ কিন্তু শেষ হয় না। 1975 সালে উত্তর ভিয়েতনাম সাইগন দখল করে নেয়। যে সাইগন বা হোচিমিন সিটিতে আমরা এখন আছি, এটা কিন্তু তখন উত্তর ভিয়েতনাম দখল করে নেয় এবং নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। যে হোচিমিনের নেতৃত্বে আসলে এখন যারা এই ভিয়েতনামবাসী যাকে আসলে লিডার হিসেবে মানে, সেই সাইগন সিটির নাম আসলে হয়ে যায় হোচিমিন সিটি। সেই সাথে দক্ষিণ ভিয়েতনামের পতন হয়, এবং পুরো ভিয়েতনাম একীভূত হয়ে একটি কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হয়। আর এই জায়গায় যে ছবিগুলো দেখতেছেন সেটা হচ্ছে আসলে ইন্দো চীন যুদ্ধে যে সমস্ত সৈনিকরা মারা যায় তাদের ছবিগুলোকেও কিন্তু আলাদা করে একটা জায়গায় এরকম হাইলাইট করে রাখছে। এবং সেই সাথে আরো অসংখ্য জিনিস ছিল এই জায়গায়, যেগুলো আসলে বর্ণনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো এই যুদ্ধে কিন্তু প্রায় 30 লাখ ভিয়েতনামী প্রাণ হারায়, এবং মার্কিনীদেরও কিন্তু ক্ষতি কম হয় না, প্রায় 58,000 মার্কিনী কিন্তু মারা যায়। এই দেখেন একটা ফুটফুটে ছোট বাচ্চা মেয়ে ছবি দেখাচ্ছে, যার হাত এরকম বিকলাঙ্গ অবস্থায় হয়তো জন্ম হয়, তার ছবিটা এই জায়গায় ছিল। তো ভিয়েতনামের এই যুদ্ধের ফলে ভিয়েতনামের যে পরিবেশ, সুন্দর যে পরিবেশ ছিল সেটা নষ্ট হয়ে যায়। কৃষি, নদী, বন জঙ্গল সবকিছু বিষাক্ত হয়ে পড়ে, এবং যুদ্ধ শেষ হলেও কিন্তু সেই যুদ্ধের প্রভাব কিন্তু থাকতে থাকে। আসলে এই ধরনের যুদ্ধ আমাদেরকে শেখায় যে শুধুমাত্র প্রযুক্তি বা আধিপত্য থাকলেই কিন্তু কেউ সফল হইতে পারে না। তো আমরা পুরা জিনিসটা ঘুরে সেটার বাহিরে কিন্তু আপনার আসলে মন্তব্য বা উইশ, আপনি কি দেখলেন সেই ইমপ্রেশন দেওয়ার জন্য একটা খাতা ছিল। তো আমারও মন চাইলো যে সেটাতে একটু সাইন করে আসি। তো বের হওয়ার পর সেটাতে একটু সাইন করলাম, এবং আসলে আমার খুব যে ভালো লাগছে সেটাই আসলে এখানে মানে জাস্ট খুব লম্বা কিছু লিখি নাই, জাস্ট লিখে আসলাম যে আসলে এখানে ঢোকার পর আসলেই খুব ভালো লাগছে যে আমি বাংলাদেশেও বিভিন্ন জাদুঘরে গেছি, কিন্তু বাংলাদেশের যে সামরিক জাদুঘরগুলো ওইগুলোতে কিন্তু
এরকম এত সুন্দর করে ওরা কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে নাই। বা আসলে আমাদের যুদ্ধের ইতিহাস যখন একদল ক্ষমতায় আসে, যুদ্ধের ইতিহাস একরকম হয়ে যায়। আবার যখন আরেক দল ক্ষমতায় আসে তখন যুদ্ধের ইতিহাস আরেক রকম হয়ে যায়। এরকম কিন্তু। আর এই যে বাহিরে যেটা দেখতে পাচ্ছেন যে একটা ঘন্টা, আসলে এটা কিন্তু একটা বোমার খোলস দিয়ে বানানো। তো আমার এই চ্যানেলে এরকম যুদ্ধ সংক্রান্ত আরেকটা ভিডিও কিন্তু আছে, যেটা মাত্র ৬ দিনে ৩ টি আরব দেশ কিভাবে পরিচিত হয়েছিল, সেটার উপর একটা ভিডিও আছে। চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন এবং সেই সাথে ইসলামিক বেশ কিছু ভিডিও আছে, সেটাও দেখতে পারেন। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।